চোখটা হলুদ হয়ে গেছিল, যার কারণে ওর জন্ডিসের লেভেলটা একটু বেড়ে গেছে। আমি শুধু মুখে বলছি তা তো একদমই না, তোমরা তো প্রুফ দেখেই নিলে। আর হ্যাঁ, সোজা করে কখনো দুধ খাওয়াবে না, এভাবে না, একবার তোমাকে নিপালটা মুখে পুঁততে হবে, ঠিক নয় যে যেমন ক্যাঞ্চির মতো। আজকের এই ভিডিওটা অনেক মায়ের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আমি যে কথাগুলো বলবো সেগুলো আমি নিজে ফিল করেছি, একদম বাস্তব কথা। তোমরা হয়তো বলতে পারো তুমি কি ডক্টর? না, একদমই আমি ডক্টর নই, কিন্তু আমি তো একজন মা, নিউলি মা হয়েছি। তো আমার বাচ্চার ক্ষেত্রেও কিছু কিছু সমস্যা হয়েছে, সেগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছি। তাই একদম আমি কিন্তু সত্যি কথাই বলবো, আর আমি মুখে কিছু বলবো না, সমস্ত তোমাদের কিন্তু প্রুফ দেখাবো, ঠিক আছে? তোমরা দেখেছিলে যে নার্সিংহোম থেকে আমাকে 4 দিনের মাথায় আর কি ডিসচার্জ দিয়ে দিয়েছিল, এবার আমি বাড়িতে চলে আসলাম। তো আমার বাচ্চা যখন হয়েছিল তোমরা দেখেছিলে ও কতটা হেলদি ছিল, আর সত্যি ওর ওজন কিন্তু অনেকটাই ভালোই ছিল। তো 7 দিন যখন পেরিয়ে গেল, এর মধ্যে আমি কিন্তু লক্ষ্য করছিলাম যে ও দেখতে একটু খারাপ হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে। তো আমারও একটু টেনশন হচ্ছিল, কিন্তু দেখো আমরা যেমন নিউলি মা হচ্ছি, আমরা যেহেতু ধাপে ধাপ জিনিসগুলো আমরা জানি না, যেহেতু আমরা নিউ মা হয়েছি, তো আমরা তো আর জানি না। যাদের হয়তো 2টো বাচ্চা আছে, 3টে বাচ্চা আছে, তারা জানবে, কিন্তু আমাদের তো প্রথম বাচ্চা যাদের হচ্ছে তাদের জানাটা কিন্তু অতটা সম্ভব নয়। হ্যাঁ, আশেপাশে লোকজন বলবে সেটা ঠিক আছে, কিন্তু পুরোপুরি টোটাল যে সার্কেলটা সেটা কিন্তু আমাদের জানাটা একদমই পসিবল নয়। তো আমরা অনেকটাই ভুল করি, যেমন আমিও করেছি অনেক কিছু। আমি চাই না যে তোমরাও এই ভুলগুলো করো, তাই বলছি আমি, তোমরা শোনো লাস্ট অবধি, তাহলে বুঝতে পারবে আর তোমাদের অনেকটা হেল্পও হবে। বাড়ি নিয়ে আসার পর জাস্ট একদিন ওকে আমি কোটো দুধ দিয়েছিলাম, তারপর থেকে কিন্তু আমি ব্রেস্ট ফিডিংই করাতাম। এবার দেখো বলি যে ব্রেস্ট ফিডিং করানোর যে প্রসেস হয় একটা, সেটা কিন্তু আমি জানতাম না, যার কারণে আমার বাচ্চার ওই সমস্যাটা হয়েছিল। এমনকি আমার বাচ্চার কিন্তু চোখটা হলুদ হয়ে গেছিলো, যার কারণে ওর জন্ডিসের লেভেলটা একটু বেড়ে গেছিলো আর কি। ডক্টরের কাছে গিয়ে আমি সেটা জানতে পেরেছিলাম। তো হচ্ছে আমার ব্রেস্ট ফিডিং করাতে অনেকটা সমস্যা হয়েছে। এবার আমি যখন ডক্টরের কাছে যাই, তখন আমার বাচ্চা জানো তো হওয়ার সময় যে ওজনটা ছিল তোমাদেরকে বলেছিলাম 3 কেজি 500, তো সেইটা না 100 কমে গেছিলো। তো আমার তো পুরো মাথায় হাত যে কি হয়ে গেছে, তারপর আবার জন্ডিসের লেভেলটাও বেড়ে গেছিলো। তো অনেকটা টেনশনে পড়ে গেছিলাম। এবারে আমি কান্নাও করছিলাম যে এটা কি করে সম্ভব, আমার তো ব্রেস্ট ফিডিং করে, তা সত্ত্বেও এভাবে ওয়েট লস হয়ে গেল, কি ব্যাপার? তো ডক্টর বলছে যে ও কি দুধ খাবার সময় দুধটা টানে? তো আমি বললাম যে হ্যাঁ টানে, ঘুমিয়ে পড়ে। তো বললো যে দেখো, নবজাত যে শিশুরা আছে ওদের কিন্তু ঘুমের টাইম টেবিল হচ্ছে 18 ঘন্টা, ঠিক আছে? 18 ঘন্টা অবধি কিন্তু ওরা ঘুমাবে। এবার হচ্ছে তার মধ্যে কিন্তু তোমাকে উঠিয়ে ওদেরকে দুধ খাওয়াতে হবে, ঠিক আছে? এমনটা নয় যে ও ঘুমিয়ে পড়ছে মানে ওকে ঘুমাতে ছেড়ে দিলাম, এমনটা নয়। খাওয়ার সময়ও তাকে সুরসুরি দিয়ে হোক বা অন্য কোনো টেকনিক করে হোক, কিন্তু তাকে দুধটা খাওয়াতেই হবে। দুধ খেত কিছুক্ষণ আর তারপরে ঘুমিয়ে পড়তো। এবার আমি ভাবতাম হয়তো ওর পেট ভরে গেছে তাই ঘুমিয়ে গেছে, কিন্তু একদমই না। ডক্টর আমাকে বললো এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল, ঠিক আছে? ও দুধ খাবার সময় বাচ্চা দুধ খাবার সময় মাকে কিন্তু কয়েকটা জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে বাচ্চা মুখ দিয়ে শব্দ করবে, তারপর হচ্ছে ও যে খাবারটা খাবে একটা ঢোক গেলার যে শব্দ সেটা পাবে, ঠিক আছে? আর বাচ্চার ওয়েটটা না আমি প্রত্যেকেই বলবো সপ্তাহে কিন্তু চেক আপ করাও, আর বাচ্চার ওয়েটটা দেখো যে কতটা বাড়ছে। 1 সপ্তাহের মধ্যে কিন্তু একটা সুস্থ বাচ্চার ওজন বাড়ে 150 গ্রাম করে, ঠিক আছে? আমি যতটুকু জেনেছি আর কি সেটাই বলছি। তো তার থেকে বেশি বাড়লে তো খুবই ভালো, আর যদি তার থেকে কমে যায় তাহলে জানবে তোমার পর্যাপ্ত পরিমাণ দুধ নেই, আর সেই ক্ষেত্রে কিন্তু ডক্টরের পরামর্শ অবশ্যই নেবে। তো তোজোতে এই সমস্যাগুলো অনেকটা হয়েছিল, তাই আমি নিজেকে কিভাবে ঠিক করলাম, কিভাবে ব্রেস্ট ফিডিংটা বাড়ালাম, কিভাবে কি সমস্যার সমাধান হলো, এই সব কিছু সবাই জিজ্ঞেস করেছো। তো আমি তোমাদেরকে বলি এবার, যে ভুলটা কিন্তু আমরা সকলেই করে থাকি, যে বাচ্চা দুধ টানছে না তাহলে তো এবার কোটো দুধ দিতে হবে। আর আশেপাশের লোকজন তো এত বলবে যে যার কারণে আমাদের মাথায় না যতটুকু টেনশন থাকে সেটা আরও বড় টেনশন দাঁড়িয়ে যায়। তো একদমই কিন্তু কারোর কথা শোনো না, তুমি কিন্তু তোমার বাচ্চাকে দুধ খাওয়াতেই থাকো। এবার তারপরেও যদি কিছু সমস্যা হয় তখন ডক্টরের পরামর্শ নাও, কিন্তু আমি বলবো যে তোমরা কিন্তু বাচ্চাকে দুধ টানাবে, একদমই কিন্তু ছাড়বে না হাল, দুধ টানাতেই থাকবে, দেখবে তোমার ঠিকই বুকে দুধ সরবে। আমি যতদূর জেনেছি যে তুমি যতটা পরিমাণ বাচ্চাকে দুধ টানাবে, তাহলে কিন্তু মায়ের যে দুধটা থাকে সেই দুধের থেকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে বেশি দুধ কিন্তু সরে, ঠিক আছে? তো সেটা আর কি তোমাদেরকে বলছি আমি যেটা করেছি। আমাকে ডক্টর যে প্রসেসটা শিখিয়েছে সেটা তোমাদেরকে আমি বলি। বাচ্চা যখন তোমরা বসে বসে দুধ খাওয়াবে, তখন হচ্ছে বাচ্চার মাথাটা একদিকে রয়ে গেল, বডিটা নেতিয়ে পড়ে রইলো, একদমই করবে না। বাচ্চার ক্ষেত্রে খিঁচুনি, তারপরে বুকে লাগার মতো অনেক সমস্যা হতে পারে, যেটা আমার জানা ছিল না, এরকম সমস্যা আমিও ভুগেছি। বাচ্চার বডি আর মাথার লেভেল যেন সমান সমান থাকে। আর হ্যাঁ, সোজা করে কখনো দুধ খাওয়াবে না, এভাবে বিকিয়ে কিন্তু বাচ্চাকে দুধ খাওয়াবে, ঠিক আছে? এভাবে বিকিয়ে, হ্যাঁ হবে। শুয়েও বুকে দুধ কিন্তু একদম বাচ্চা যে শুয়ে আছে লম্বা করে সোজা হয়ে মাথাটা দিকে ঘুরিয়ে দিলাম দুধ খাইয়ে দিলাম, একদম করবে না, ঠিক আছে? তাহলে বাচ্চা অনেকটাই ক্ষতি হতে পারে। কিভাবে করবে? বসে বসে যখন তোমরা যেভাবে দুধ খাওয়াচ্ছ, এভাবে ঘুরিয়ে এক পাশকে করে পুরো বডিটাকে লেভেলে রাখছো, সেইভাবেই কিন্তু শুয়েও দুধ খাওয়াতে হবে। ওকে পাশকে ঘুরিয়ে নেবে, একদম মাথা বডি যেন লেভেলে থাকে, ঠিক আছে? শুয়েও কিন্তু ওইভাবে দুধ দেবে, সোজা করে একদম বুকে দুধ দেবে না, ঠিক আছে? তো তাহলে কিন্তু দেখবে পর্যাপ্ত পরিমাণের বেশি দুধ খাচ্ছে, আর ওর কিন্তু খুব ভালোভাবে একটা ঘুমও হবে, আর ওর পেটও ভরে থাকবে, ও
শান্ত মেজাজে থাকবে, খিটখিটে হবে না। দেখো নিপল যেটা আমাদের ব্রেস্টের নিপলটা নিচের দিকটা আর ওপরের দিকটা ভালোভাবে কিন্তু ওর মুখে পুড়ে দেবে, ঠিক আছে? এমনটা নয় যে যেমন ক্যাঞ্চির মতন এইভাবেও ধরে আছে, এটা করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দুধ খেতে পারবে না। একবার তোমাকে নিপলটার মুখে পুড়তে হবে, ঠিক আছে? ক্যাঁচির মতন যেন না হয়, তো তাহলে কিন্তু ও ঠিকঠাকভাবে দুধ খেতে পারবে। আর তোমরা একটা জিনিস নোটিস করবে, বুকে দুধ খাওয়ার সময় ও যদি করে শব্দ করে কিংবা ঢুক গেলার শব্দ করে, ঠিক আছে, তাহলে জানবে যে ও ঠিকঠাক আছে। আর ঘুমের সময় যদি শান্তভাবে ঘুমায়, ঠিক আছে, হঠাৎ হঠাৎ করে উঠে গিয়ে খিদে পেয়ে যাচ্ছে এরকম যেন না করে, তাহলেই বুঝতে পারবে যে ও ঠিকঠাকভাবে দুধ খাচ্ছে, ঠিক আছে? এ হচ্ছে যারা বলো যে আমার বাচ্চা অনেকটা পরিমাণ কান্না করছে, দুধ খেতে চাইছে না, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমার বাচ্চার হয়তো গ্যাসের প্রবলেম হতে পারে, কিংবা অম্বল বদহজমের সমস্যা হতে পারে, কিংবা ও কাঁদছে, ওর পেটে ব্যথাও হতে পারে। তো এই ক্ষেত্রে বাচ্চাদেরকে ডক্টর একটা ওষুধ দেয়, তো সেটা নিয়ে নাও, দেখবে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো চিন্তার কোনো কারণ নেই, হয়তো ওর বদহজম হয়েছে বা পেটে ব্যথা করছে বা কিছু, সেই জন্য হয়তো কান্না করছে, দুধ খাচ্ছে না। আর দেখো যদি কান্না করে থাকে, ও অন্য কারণের জন্য কান্না করতে পারে। সব সময় যে আমরা একটা টাইম ধরে ধরে দুধ খাওয়াই বাচ্চাদেরকে, তো সেই সময় ওর খিদে নাও লাগতে পারে কোনো কোনো দিন, তাই না? সেই জন্য হয়তো দুধ খাচ্ছে না, বিরক্ত ফিল করছে, তখন একটু বাচ্চাকে ঘোরাও, তারপর না হয় দুধটা দাও, দেখো ও ঠিকঠাকই খাবে। ওদের তো সবসময় মর্জি এক থাকে না, যেমন আমাদের সবসময় মর্জি এক থাকে না, ওদেরও তাই। দেখো আমরা যেহেতু নতুন নতুন মা হয়েছি, তো আমাদের যেমন সমস্ত সার্কেলটা নতুন, তেমনি ওরাও পৃথিবীতে নবজাত শিশু আর কি, তো তাদেরও তো সমস্ত বিষয়টা জানা নেই, ওদেরও তো ব্রেস্ট ফিডিং কীভাবে করতে হবে না করতে হবে, এই যে সার্কেলটা, সেটা ওদেরও শিখতে টাইম লাগে, তাই না? তো এবার তুমি আগে থেকে যদি সমস্ত জিনিসটা জানো, তাহলে তোমার বাচ্চার কিন্তু প্রবলেম হবে না। কিন্তু তুমি যদি কিছু না জানো, তাহলে অনেকটাই সমস্যা হবে। আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে দিদিভাই তুমি ব্রেস্ট ফিডিংটা কীভাবে ঠিক করলে, মানে তুমি কী খাও আর কি। তো আমি সত্যি কথা বলছি, আমি কোনো প্রোটিন ড্রিঙ্ক বা ব্রেস্ট ফিডিং বাড়ানোর জন্য যে কোনো ড্রিঙ্কগুলো হয়, সেগুলো কিন্তু একদমই খাইনি। আমি ঘরোয়া পদ্ধতিতে, মানে ঘরে সবাই বলেছিল যে ভাতটা বেশি পরিমাণ করে খেতে, ভাত খেলে নাকি দুধ সরে আর কি ভালো। আর ডক্টরের কাছে গিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার তো সি-সেকশন অপারেশন হয়েছে, তো আমি তো ভাতটা বেশি করে কি খেতে পারবো? তারা বলেছিল কোনো প্রবলেম নেই, দিনে হয়তো তুমি 3 বার, মানে লিমিটেড আর কি, একদিনে তুমি 3 বার ভাত খেতেই পারো, কিন্তু রাতটা যেন বেশি না হয়, ঠিক আছে? 1 মাস 2 মাস তো তুমি খুব ভালোভাবে পালন করতে হবে, 3 মাস পরে না হয় তুমি একটু ঠিকঠাক আছে, তুমি খেতেই পারো, কিন্তু 2 মাস তো একটু নিয়মে চলতে হবে, মানে বেশি রাত করে ভাত খেও না, ওই তাড়াতাড়ির মধ্যে ভাত খাওয়ার চেষ্টা করবে। দিনের দিকে না হয় বাদ দিলাম, দিনে 2 বার খেলে ওটা ঠিক আছে, রাতের দিকটা একটু টাইমটা মেনটেন করার চেষ্টা করবে। তো আমার মতে দেখো আমি ভাত খেয়েছি, ঘরোয়া পদ্ধতিতে আমাকে বলা হয়েছিল ভাত খেলে হয়তো ব্রেস্ট ফিডিং হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে বাচ্চা দুধ খাওয়া গেছে না খাক, বেরোক আর নাই বেরো, বাচ্চাকে কিন্তু ব্রেস্ট ফিডিং করানোর চেষ্টা ছাড়বে না, একদম চেষ্টা ছাড়বে না, চেষ্টা চালিয়ে যেতে হবে, অবশ্যই ঠিকঠাক হবে, ঠিক আছে? দেখো আমরা মারা চাইলে সব কিছু করতে পারি নিজেদের বাচ্চাদের মঙ্গলের জন্য, তো কেন পারবো না বলো? একদম চেষ্টা ছাড়বে না। আর বলি কোটোর দুধ, কোটোর দেখো ডাক্তাররা বলেই থাকে যে 6 মাস কমপ্লিট হওয়ার আগে কিন্তু কোনো কিছু বাচ্চাদেরকে খাওয়ানোটা উচিত নয়, ঠিক আছে? তো একদমই কিন্তু খাওয়াবে না। অনেকে তুলসী, মধু কিংবা হচ্ছে জল এইসব খাইয়ে থাকে, একদমই এই ভুলগুলো করবে না। কারোর ভিডিও দেখে বা কারোর কথা শুনে এই সমস্ত কিছু করবে না, ডক্টরের পরামর্শ নেবে, তারপরেই কিন্তু এগুলো ইউজ করবে। ঠান্ডা লেগেছে, তুলসী মধু খাইয়ে দিলাম, আরে বাবা ও তো বড় নয়, ও তো ছোটো, আমরা তুলসী মধু খাচ্ছি, বাচ্চা পাতার রস খাচ্ছি বলে ওকেও দিতে হবে, এটা কিন্তু উচিত নয়। এবার অনেকে বলবে যে এগুলো তো আগে করতো, এখনকার যুগের সাথে সাথে তোমাকেও কিন্তু চলতে হবে। দেখতেই তো পেয়েছিলে আমি কতটা ভুল করেছিলাম, আগের যুগের অনুযায়ী চলতে গিয়ে আমার বাচ্চার কতটা ক্ষতি হয়েছিল স্কিনে, তোমরা তো দেখেইছিলে। তাই একদমই কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কিছু স্টেপ নেবে না, ঠিক আছে? তো ওইগুলো অ্যাভয়েড করবে, একদম ব্রেস্ট ফিডিংয়ে পুরোপুরি বাচ্চাকে রাখার চেষ্টা করবে, অবশ্যই ওয়েট গেইন হবে, অবশ্যই তোমার বাচ্চা সুস্থ থাকবে। তারপর আমার কাছে কোয়েশ্চেন, দিদিভাই গরমকাল চলে এলো, বাচ্চাকে কি পাউডার ইউজ করবো, তারপর বাচ্চাকে কত মাসে থেকে বালিশ দেবো? এবার আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি, বাচ্চাদের কিন্তু পাউডার ইউজ একদমই করবে না যতক্ষণ আর ডক্টররা বলছে, ঠিক আছে? আর এমনি আমরা হুট করে এই পাউডার ইউজ করে দিলাম, ওই পাউডার ইউজ করে দিলাম, এগুলো কিন্তু একদমই করবে না। যাই হচ্ছে হোক, পাউডার ইউজ করবে না, ঠিক আছে? পাউডারটা অনেকটা স্কিনে ক্ষতি করে, বাচ্চাদেরও করে বড়োদেরও করে। তো ডক্টরের পরামর্শ নেবে, উনি যদি সাজেস্ট করে তাহলে দিও। যেমন আমার বাচ্চা কিন্তু সাজেস্ট করেনি, উনি কিন্তু লোশনটা চালিয়ে যেতে বলেছে, তাই আমি কিন্তু পাউডার একদমই দিই না, অ্যাভয়েড করে চলি, আর ওটা দেওয়াটা ভালোও নয়। আর বলি বালিশের কথা, আমি আমার বাচ্চাকে কিন্তু 1 মাস থেকে 1.5 মাস অবধি কোনো কিছু বালিশ কিন্তু ইউজ করিনি। আর সব থেকে বড়ো কথা, স্পঞ্জের বালিশ, তারপর আমরা যে সমস্ত বালিশগুলো নিয়ে থাকি, তুলোর বালিশ, এগুলো কিন্তু বাচ্চাদের মাথায় একদমই দিও না, আমি সত্যি কথা বলছি, এগুলো দিও না বাচ্চাদের মাথাতে, ঠিক আছে? যে সর্ষের বালিশগুলো হয়, এগুলো কিন্তু তোমরা ইউজ করতেই পারো, ঠিক আছে? এগুলো ঘরোয়া পদ্ধতিতে পুরো যুগ থেকে চলে আসছে, এটা কিন্তু খারাপ নয়, সর্ষের বালিশ ইউজ করতে পারো। কিংবা আমাদের অনলাইনেও দেখবে একটা রাউন্ড শেপে বালিশ পাওয়া যায়, বাচ্চার মাথাটা কিন্তু এক জায়গায় থাকে, ওই বালিশগুলো ইউজ করতে পারো, ওইগুলো কিন্তু খুবই ভালো। কিন্তু স্পঞ্জের বালিশ তো একদমই করবে না, আর স্পঞ্জের গদিতেও কিন্তু বাচ্চাকে শোয়াবে না। একটা আমাদের যে সুতির পাতলা
পারুনগুলো হয় একটা লেভেলের মধ্যে সরানোর চেষ্টা করবে। বাচ্চা যে গর্তের মধ্যে ঢুকে ঢুকে সরানো শুচ্ছে, এটা কিন্তু একদমই করবে না, তাহলে তো পিঠের ছিদ্রতে না অনেকটা প্রবলেম হতে পারে। আমার দেখবে স্পঞ্জে গোজে শুলে কিন্তু বড়দেরই অনেকটাই ক্ষতি হয়, আর ডক্টররাও বলে। তো দেখো বাচ্চা, ও তো বাচ্চা না, ওর এখন হাতটা কতটা নরম, তো ওকে যদি সবসময় একটা গর্তের মধ্যে দিয়ে তুমি শোয়াও, তাহলে ওর কতটা ইফেক্ট হতে পারে। ও তো এখন তৈরি হচ্ছে না, তো একটা লেভেলের মধ্যে সবসময় রাখার চেষ্টা করবে। তোমরা দেখেছো আমার বিছানাটা কিন্তু প্লাইয়ের নিচেটা, আর আমি কিন্তু একটা পারুন পেতে বালাপোষ টাইপেরই আর কি পারি, আর ওপরে কিন্তু ওকে নর্মালি সুতির পারুন দিই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি সুতির কাপড়গুলোই তাই শোয়াই ওকে। আর এই গরমকালে কিন্তু বাচ্চাদেরকে অররে কোনো জিনিস দিয়ে বা কোনো কিছু টাওয়াল টাওয়াল দিয়ে কিন্তু ওদের স্কিন লগড়াবে না বা ওদেরকে শোয়াবেও না, ঠিক আছে। তাহলে কিন্তু অনেকটা র্যাশের প্রবলেম হতে পারে। সবসময় পাতলা সুতির কাপড় ব্যবহার করার চেষ্টা করবে, আর সমস্ত কাপড় জামাই কিন্তু ওকে ব্যবহার করার আগে ডেটল দিয়ে অবশ্যই পরিষ্কার করে তারপরেই কিন্তু ওকে ব্যবহার করবে। আর আমাদের এই ডেটল, তারপর আরও অনেক কিছু জিনিসেও যদি কোনো সমস্যা দেখো, তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবে, কারণ অনেক ক্ষেত্রে কী হয়, এই সমস্ত জিনিসগুলোতেও না বাচ্চার একটু ইফেক্ট হয় অনেক বাচ্চার, তো সেইগুলো ডক্টররা কিন্তু অ্যাভয়েড করতে পারে। তো অবশ্যই এই জিনিসগুলো মাথাতে রাখবে। বাচ্চাদেরকে যখন আমরা কোলে নিই, আমাদের মা ঠাকুমা অনেকে আছে, দিদারা আছে, হচ্ছে বাচ্চাদের কোলে নেবে এইভাবে এভাবে ঝাঁকিয়ে দেবে, ঠিক আছে। তো এটা কিন্তু একদমই করাটা উচিতই নয়। হয়তো অনেকে বলবে বেশি জ্ঞান দিচ্ছি, ঠিক আছে, তোমার যদি মনে হচ্ছে তোমরা নিও না, বাট আমি যতটা দেখে শিখেছি বা ডক্টরের কাছ থেকে শুনেছি, বাচ্চাদের কিন্তু এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাচানো কিন্তু একদমই ভালো নয়, কারণ ওদের মস্তিষ্কর কাছে দেখবে এই জায়গাটা আর পেছনের জায়গাটা কিন্তু অনেকটাই নরম থাকে। কি বলতো, ওই আবরণটা শক্ত হতে না অনেকটাই টাইম লাগে, ঠিক আছে। এবার হচ্ছে যতক্ষণ ওটা নরম থাকে, আমরা যদি বাচ্চাদেরকে ঝাঁকিয়ে দিই, সেই জায়গাগুলোতে ইফেক্ট পড়ে, আর যখন ওগুলো দেখবে শক্ত হয়ে গেছে, ব্যাস তুমি নিশ্চিন্ত হয়ে যাও, আর কোনো ভয়ের কারণ নেই। কিন্তু যতদিন ওইগুলো পাতলা আবরণের মতন থাকবে, ততদিন কিন্তু বাচ্চাকে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বা লাফিয়ে লাফিয়ে কিন্তু একদম বাচ্চাকে করবে না, ঠিক আছে। খুব ভালোভাবে আলতোভাবে নিয়ে থাকবে, ঠিক আছে। আর বাচ্চা যখন কাঁদছে তখন কিন্তু তুমি ওকে সাড়া দেবে। বাচ্চা কাঁদছে কান্না করবো, আমি এই করবো ওই করবো, একদমই না। বাচ্চাকে কান্না করলে সাড়া দেবে, ঠিক আছে। রিসেন্টলি আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম, তো ডক্টরের কাছে একটা জিনিস জানতে পেরেছি, তোমাদেরকে এগুলো শেয়ার করি। আমার বাচ্চার স্কিনে না এই যে দাগগুলো সব ভালো হয়ে গেছে, জাস্ট একটু একটু লাল লাল র্যাশের মতন বেরোচ্ছে। এই গরমের মধ্যে তো এই প্রবলেমগুলো অনেক বাচ্চারই হয়ে থাকবে, তাদের ক্ষেত্রে বলছে ভয়ের কিছু কারণ নেই। আমিও ডক্টর দেখিয়ে আসলাম এই স্কিনের জন্যই। তো এই যে লাল লাল এইগুলোতে র্যাশ টাইপের হচ্ছে, হাতে হচ্ছিল আর কি, তো দেখিয়ে এসেছি। উনি যে আমাকে পরামর্শটা দিয়েছে, আমাকে বলছে যে ওর মাথায় কি খুশকি আছে, আমি বললাম না, ওর মাথায় নেই, বাট আমার মাথায় আছে। তো আমাকে বলছে আমি যখন এই যে হাত দিয়ে মাথা লগড়াচ্ছি, খুশকিটা উঠে আসছে, সেই খুশকি দানাগুলো কিন্তু হাতে রয়ে যাচ্ছে, সেই দানাগুলো নিয়ে আমি স্কিনটা ওর আর কি লেড়ে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে না ওর একটা ফাঙ্গাল ইনফেকশনের প্রভাব চলে আসছে আর কি, ঠিক আছে। কারণ খুশকি একটা ফাঙ্গাল ইনফেকশন, তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার মুখে গায়ে এই জিনিসগুলোতে ইনফেকশন হচ্ছে। তো এগুলো অনেকটাই সতর্কতা রাখো, নিজের চুলের স্ক্যাল্প বা বডি সবসময় যেন আমরা ফ্রেশ রাখি, হাত বিশেষ করে হাত যেন আমরা ফ্রেশ রাখি, ঠিক আছে। আমি তো ওটা শোনার পরে পরে আর কি নিজের মাথাতে পরিচর্যা করতে স্টার্ট করে দিয়েছি, খুশকিগুলো যে করে হাঁটাতে হবে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর কি। তো চোখে কখনোই কিন্তু ময়লা দেখলে হাত দিয়ে সরানোর চেষ্টা করবে না, ঠিক আছে। হয় একটা সুতির পাতলা কাপড় নেবে, নইলে হচ্ছে আলতোভাবে তুলো হয় না, তুলো দিয়ে সরানোর চেষ্টা করবে। আর সব থেকে ভালো সুতির কাপড়টা ইউজ করা, তুলোতেও তো আর কি একটু ছাড়া ছাড়া ভাব থাকে, যার কারণে চোখে চলে যাওয়ার একটা ব্যাপার থাকে আর কি। অনেকের ভিডিওতে আমি দেখেছি যে বাচ্চাকে এভাবে সোজা করে তুলে নিল, এইভাবে নাচিয়ে নাচিয়ে ভিডিও করছে, ওটা তোমার বাচ্চার ক্ষতি হচ্ছে, তুমি বুঝতে পারছো না। বাচ্চাকে যখনই তুলবে আলতোভাবে আর কি এরকম করে ঘোরাবে, তারপর মাথাটা পেছনে হাত দিয়ে তুলবে, আর এক হাতে এভাবে ধরে থাকাটা উচিত নয়। এইভাবে বাচ্চাকে সবসময় করে থাকবে, দুটো হাতে সাপোর্ট দেবে ওকে, একদম কিন্তু এইভাবে দু হাতে তুলে এইভাবে নাচানো কিন্তু উচিত নয়। তারপরে 2-3 মাসের বাচ্চা একেবারে যখন বসতে শিখবে ও ভালোভাবে, তখন দু হাত তুলে কোনো প্রবলেম নেই, কিন্তু যতদিন ও বসতে না শিখছে ততদিন কিন্তু ওইভাবে দু হাত দিয়ে তুলে ওপরে তুলে দিও না, ওর কিন্তু ব্যাকে অনেকটা সমস্যা হতে পারে, ও কোনো ইনজিওর হয়ে যেতে পারে। তো বাচ্চার সুরক্ষার জন্য একদম কিন্তু দু হাত দিয়ে এভাবে তুলো না, দয়া করে বলছি, কারণ ছোটো বাচ্চা তো এই জিনিসগুলো আমি জানতাম, ঠিক আছে। একজন আমাকে বলেছে যে 1 মান্থ বেবি কেয়ার দিলে খুব ভালো হয়। দেখো বোন, তোমাকে একটা কথা বলি, আমার বাচ্চা যখন 1 মান্থ চলছিল বা আমার বাচ্চা যখন হয়েছে, তখন না পুরোপুরি শীতকাল ছিল, অনেকটা ঠান্ডা ছিল, আর নার্সিংহোম থেকে ডিসচার্জ হয়ে আসার পরেও আমাকে বলেছিল যে 40 দিন কিছু না করতে, কিন্তু আমি অনেক কিছু ভুল করেছি, তাই আমি চাই না যে তুমি সেই ভুলগুলো করো। তো 40 দিন হওয়ার পরেও কিন্তু তুমি ডক্টরের কাছে যাবে, বাচ্চাকে চেক আপ করাবে এবং পরামর্শ নেবে যে 40 দিন তো হয়ে গেল, এবার হচ্ছে আমি কী ইউজ করবো ডক্টর বাচ্চাকে। তো সে যা যা বলবে, ডক্টর যা যা বলবে সেইগুলোই কিন্তু ইউজ করো। এমনি কারো ভিডিও দেখে বা পাড়া প্রতিবেশী বা অন্য কারো কথা শুনে কিন্তু একদম কিছু করতে যেও না, আমি বলবো। তো সেটাই আর কি। আর 1 মাস তো কোনো কিছু ইউজ করো না, কিন্তু এই গরম পড়েছে তো, যদি 1 মাস চলছে, তাহলে কিন্তু ডক্টররা আমাকেও বলেছিল যে ওয়াইপসগুলো হয়, ওয়াইপসগুলো দিয়ে একটু আর কি আলতোভাবে গা হাত মুখ একটু মুছিয়ে দিয়ে ব্যাস ওকে ছেড়ে দাও, ও কিচ্ছু করার দরকার নেই ওকে, ঠিক আছে। আর যদি ডক্টরের কিছু লাগাতে বলে এক্সট্রা করে, সেটা আর কি দিতেই পারো, আমাকে তো কিছু দেয়নি, তাই আমি বলতে পারছি না। তো আমার বাচ্চা তখন 3 মাস হয়ে গেছে, তো আমি 1
মাসের ভিডিওটা কী করে দেবো বলো তোমাকে। আর হচ্ছে সেটা আমি শীতকাল ছিল, তো গরমকালের 1 মাসের বাচ্চা কী করা দরকার সেক্ষেত্রে আমি কিছু বলতে পারবো না, কারণ সেই সিচুয়েশন আমার আসেনি আর কি, বলে তো কোনো লাভ নেই বলো। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যার ঠান্ডা লাগা ধাত আছে বা হচ্ছে কোনো স্কিনের প্রবলেম যেমন ছুলি দাঁত এরকম, তারপর হচ্ছে মাথায় উকুন আছে, ঠিক আছে, অনেক তামাক জাতীয় জিনিস থাকে, সেগুলো নাম মাত্র আমি বলছি না, তো সেইগুলো যারা ইউজ করে তাদের থেকে বাচ্চাকে একটু দূরে রেখো আর কি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বাচ্চারই ভালো হবে। আমি শুধু মুখে বলছি তা তো একদমই না, তোমরা তো প্রুফ দেখেই নিলে, আমি তোমাদেরকে দেখালাম আমি এই প্রবলেমের মধ্যে কিন্তু পড়েছিলাম, তো কীভাবে আমি ঠিকঠাক করেছি তোজোকেরকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যাদের এই প্রবলেম হচ্ছে তারা অবশ্যই কিন্তু এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে পারো, আমি যেগুলো বললাম এগুলো একবার করো, যদি না হয় তখন ঠিক আছে ডক্টর দেখাও, অবশ্যই আমি তো নিজে ডক্টর না, কিন্তু আমার প্রবলেম হয়েছিল, আমি রিকভার হয়েছি সেখান থেকে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি যদি কিছু ভুলভাল করে থাকি তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবে, কারণ আমিও তো সব কিছু জানি না। তো চলো আজকে এখানেই শেষ করছি, টাটা।